আপনার বাজ পাখি নামটা কিভাবে এলো? যে কোনো গোলকিপার ভালো খেললে তাকে বাজ পাখি নামে উপাধি দেয়। একা দাঁড়িয়ে পুরো দলের ভাগ্য কাঁধিয়ে নেওয়ার চাপটা কিভাবে সামলান? তো গোলকিপার অবশ্যই সবসময় প্রেসারে থাকে। আপনার ক্যারিয়ারের সেরা সেভ কোন ম্যাচে? লাস্ট চ্যাম্পিয়নশিপ 2025। খেলার সময় আপনাকে যখন সবাই বাজ পাখি বলে চিয়ার আপ করে তখন আপনার অনুভূতিটা কেমন? ভিতরে আরো অনেক কাজ করে, ইগো কাজ করে যে না আজকে খেলাটা ভালো খেলতে হবে। আপনি এই পর্যন্ত কতগুলো জেলায় খেলেছেন? আল্লাহর রহমতে আমি এই যাবৎ 62টা জেলায় খেলছি। আপনার এত অ্যাচিভমেন্ট সত্যি প্রকাশ করে আপনি আমাদের গঞ্জের গর্ব। কাসেম ভাই, আপনার আজকের এই বাজ পাখি হয়ে ওঠার গল্পটা কতটা সহজ ছিল? অনেক কঠিন ব্যাপার। জেলার গণ্ডি পেরিয়ে যিনি দেশ সেরা গোলকিপার হয়ে অর্জন করেছেন বাজ পাখি খ্যাতি, আজ আমরা গঞ্জের কথা পরিবার কথা বলবো তারই সাথে, জানবো তারই গল্প। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আপনাকে অনেক স্বাগতম আমাদের গঞ্জের কথা পরিবারে। ধন্যবাদ। আমরা শুরুতেই জানতে চাইবো আপনার বাজ পাখি নামটা কিভাবে এলো? বাজ পাখিটার নাম আসছে আপনার এই আর্জেন্টিনার মার্টিনেসের লাস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, যে ওরগুলো সেভগুলো এত ভালো লাগছে দর্শকের, যে এখন যে কোনো গোলকিপার ভালো খেললে তাকে বাজ পাখি নামে উপাধি দেয়। তো বিশেষ করে এই নামটা আমার টাঙ্গাইলে বেশি হয়, যদিও আমি বাংলাদেশের অনেকগুলো জেলাতে খেলেছি। তারপরে মানুষ বলে যে না সে বাজ পাখি অনেক ভালো খেলছে হ্যান ত্যান, এই বিষয় আর কি। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আপনার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা ছিল? গোলপোস্টের নিচে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত থাকে এই অপোনেন্ট স্ট্রাইকার, যে কখন আমাকে শট মারবে, কখন আমি গোল খাবো। তো একটা গোলকিপার চায় যে সে যখন গোলপোস্টে দাঁড়াবে অবশ্যই জানি সে গোল রিসিভ না করে, এবং তার টিম জানি সবসময় গোল শূন্য থাকে, এবং তার টিম জানি সবসময় জেতে। এবং সবচেয়ে ডেঞ্জার মুহূর্ত থাকে যে আমরা একটা গোল এগিয়ে আসি, সময় নাই 20 সেকেন্ড 30 সেকেন্ড বা 1 মিনিট আছে, ওই টাইমে গোল শোতে গেলে দেখা যায় পরবর্তীতে টাইব্রেকারে যে টিম হারতে হয়। তো এই টাইমটা সবচেয়ে ডেঞ্জার সময় গোলকিপারের জন্য। একা দাঁড়িয়ে পুরো দলের ভাগ্য কাঁধিয়ে নেওয়ার চাপটা কিভাবে সামলান? আসলে আমি এমন একটা পজিশনে খেলি যে স্ট্রাইকার মিস করলে মিডফিল্ড কাভার করতে পারবে, মিডফিল্ড মিস করলে ডিফেন্স কাভার করতে পারবে। আমি মিস করলে আমার পিছে কেউ নাই, বার পোস্ট, মানে আমি মিস করলে গোল হয়ে যাবে। তো এই দায়িত্বগুলো আসলে একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে, তার ভিতরে এই আপনার 100% ফুটবল 40% 10 জনের ভাগে পড়ে, আর 60% পরে গোলকিপারে পড়ে। তো গোলকিপার অবশ্যই সবসময় প্রেশারে থাকে যে কী জানি হয়, এত ভালো টিম নিয়ে রেজাল্ট হচ্ছে না বা হেরে যেতে পারি, অবশ্যই গোলকিপারের প্রেশারটা বেশি থাকে আর কি। আপনার ক্যারিয়ারের সেরা সেভ কোন ম্যাচে? আমার ক্যারিয়ারের সেরা সেভ এই লাস্ট চ্যাম্পিয়নশিপ 2025, যেটা হয়ে গেল কিছুদিন আগে। তো আমরা সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ আর দিনাজপুর ফাইনাল খেলছি। অনেক আশাবাদী ছিলাম যে আমাদের টিম চ্যাম্পিয়ন হবে, হয়তো বা বিধাতার লেখা রাখেন আমাদের কপালে। তবে আমরা চেষ্টার কোনো কমতি ছিল না। আমাদের সিরাজগঞ্জের ছোট ভাই বড় ভাই মানে যারা ছিল খেলোয়াড় এবং আমাদের অফিসিয়াল কর্মকর্তা যারা ছিল, অনেক চেষ্টা করছিল আমাদের পিছিয়ে এই সময় ব্যয় করে এবং টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে এইটাই মনে হয় আমার সিরাজগঞ্জের ক্যারিয়ারে সবচেয়ে একটা বড় অর্জন। আর ঢাকা আমি আল্লাহর রহমতে এই যেটা মানুষের স্বপ্ন থাকে বিপিএল খেলা, পি লিগ খেলা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আমি আরামবাগ, টিম বিজেএমসি আর উত্তর বাড়িদার এই 3টা ক্লাবে বিপিএল খেলছি। এটাই আমার বড় পাওয়া। গোলকিপারদের অবদান অনেক সময় আলোচনায় আসে না, কিন্তু আপনি বাজ পাখি হিসেবে অনেক বড় খ্যাতি অর্জন করেছেন। এটা নিয়ে আপনার অনুভূতি কেমন? আসলে এটা নিয়ে অনুভূতি অনেক ভালো, কারণ যখন কোথাও খেলতে যায় বা একটা খেলা শেষ হয়েছে বলে যে ভাই আজকে বাজ পাখির মতন সেভ দিয়েছেন। বাজ পাখি যখন বলি বাজ পাখি, এটা যখন প্রথম শুনছি তখন বললাম ভাই বাজ পাখি কেমন? ভাই আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেস যেমন বাজ পাখি ছিল, আপনি আজকে সেরকমই সেভ দিয়েছেন। এই আপনার জন্য আমরা টিম জিতছি, বা আপনার জন্য আজকে আমরা দ্বিতীয় রাউন্ড বা সেমিফাইনাল বা ফাইনালে চলে গেছি। তখন ভালো লাগে অনেক, যে দর্শক অনেক কী করে হাতে মাথা কান্দে উঠে নিয়ে ঘুরায়, মাঠ ঘুরায়, অনেকেই সেলফি উঠায়, মানে খুব ভালো লাগে আর কি ওই মুহূর্তটা। খেলার সময় আপনাকে যখন সবাই বাজ পাখি বলে চিয়ার আপ করে তখন আপনার অনুভূতিটা কেমন হয় সেটা সম্পর্কে জানতে চাই। অবশ্যই ভালো, কারণ একটা মাঠে যখন আপনাকে দর্শক সাপোর্ট দিবে বা আপনাকে উৎসবমূলক কথা বলবে যে এই আমাদের বাজ পাখি নিচে আছে, গোল হবে না, বা এই কনফিডেন্সটা তখন ভালো মানে হাই হয়ে যায়, যে আসলে নিজের প্রতি আরও মানে খেলার প্রতি আরও আগ্রহটা বেশি, যে না এদের খেলাটা আরও ভালো খেলতে হবে। যেহেতু আমি মাঠে দাঁড়াইছি, আমাকে উৎসাহ বেশি দিচ্ছে, তাহলে ভিতরে আরও অনেক কাজ করে, ইগো কাজ করে যে না আজকে খেলাটা ভালো খেলতে হবে। আপনি এই পর্যন্ত কতগুলো জেলায় খেলেছেন? আল্লাহর রহমতে আমি এই যাবৎ 62টা জেলায় খেলছি। আনফর্চুনেটলি আর 2টা জেলায় যাওয়া হয় নাই, সেটা হচ্ছে রাঙামাটি আর খাগড়াছড়ি।
এই দুইটা খেলতে যাই নাই, এমনি ঘুরতেও যাই নাই। ইনশাল্লাহ আমি ৬২ জেলায় খেলেওছি এবং ইনশাল্লাহ অনেক এনজয় করছি। ফুটবলটা আসলে খালি খেলাধুলা না, মানে আমি আমার মতন এত জার্নিং কষ্ট করা খুব টাফ, যেটা আমার আল্লাহ করাইছে আর কি। জেলা পর্যায়ে বা লিগ হিসাবে আপনি এ পর্যন্ত কতগুলো ম্যাচ খেলেছেন? জেলা পর্যায়ে লিগ, ঢাকা লিগ মিলে প্রায় ৩,০০০ প্লাস হবে, ৩,০০০। এই পর্যন্ত আপনার অর্জনগুলো সম্পর্কে আমরা জানতে চাইব। এই যাবৎ আমার অর্জনগুলো হচ্ছে ঢাকা লিগ চ্যাম্পিয়ন ট্রফি 7 গ্রহণ করছি, খুলনা লিগ চ্যাম্পিয়ন 7 গ্রহণ করছি, আর আমাদের সিরাজগঞ্জ তো আছেই ফার্স্ট ডিভিশন, এবং লাস্ট অর্জন হচ্ছে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইনালে রানার আপ হয়েছি। এটাই সবচেয়ে বড় অর্জন। আপনার এত অ্যাচিভমেন্ট সত্যি প্রকাশ করে আপনি আমাদের গঞ্জের গর্ব। আমরা আজ পর্যন্ত আপনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আপনি বাজপাখি নামের পাশাপাশি খ্যাপমাস্টার উপাধিও পেয়েছেন। এটা সম্পর্কে আপনার অনুভূতি কেমন? এটা সম্বন্ধে অনুভূতি যে আমি এই আল্লাহ রহমতে 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা ঢাকা লিগ আল্লাহ রহমতে খেলছি, এবং ঢাকা এমন একটা প্লেস যেখানে খেললে সারা বাংলাদেশের লোক আপনাকে চিনবে। এবং ঢাকা আমি পাইনিয়ার থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত আল্লাহ রহমতে খেলছি, মানে কোনো ডিভিশনটাই বাদ নাই, শুধু আমি ন্যাশনাল পর্যায়ে খেলতে পারি নাই। তো এই জন্যেই আমি হয়তো বা সারা বাংলাদেশে খ্যাপগুলো পাইছি, কারণ বিভিন্ন জেলার খেলোয়াড় আসছে, খেলা দেখছে, বা ঢাকায় ফোন দিছে যে একটা গোলকিপার দরকার, কাকে নেওয়া যায় বা কার পারফরমেন্স ভালো আছে, এরকম সূত্রে আর কি সব জায়গায় খেলার কি শুরু আর কি। ক্যারিয়ারে এমন কোনো ম্যাচ আছে আপনার লাইফে যেটা আপনার লাইফে আজও স্মরণীয়? এরকম অনেক ম্যাচ আছে, বিশেষ করে যে খুলনা আমরা একটানা 7টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, খুলনা মোহামেডান টিমে খেলছিলাম। ওই ম্যাচটা স্মরণীয় যে আমরা কোনো গোলই রিসিভ করি নাই, একটানা চ্যাম্পিয়ন হয়েছি আর কি। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে আমরা অনেক খেলায় দেখেছি যে ছোট একটা সামান্য ইস্যুর কারণে খেলা পণ্ড হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই সময়টা কিভাবে মোকাবেলা করেন? আপনাদের নিরাপত্তাটা কি? আসলে এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি, কারণ ওই টাইমটা আসলে আমাদের জন্য খুব রিস্ক। কারণ দেখা যায় আমরা 1 গোলে এগিয়ে আসি বা এগেইনস্ট টিম 1 গোলে পিছিয়ে আছে, ওই টাইমটায় প্লেয়ারদের জন্য খুবই রিস্ক। কারণ এই লাস্ট 3 দিন আগে আমরা এই যে ধুনুর সোনারগাঁও মাঠে আমরা খেলায় 1 গোলে এগিয়ে আসছিলাম, খেলার ছিল 1 মিনিট, এই টাইমে ওই খেলায় গন্ডগোল, তো 2 গ্রুপে প্রচুর মারামারি হয়েছে, মারামারির পর কমিটি থামাইছে, কিন্তু আমরা প্লেয়ার তো যার মতন সবাই দৌড় দিছি, যে ভয় পেয়ে গেছি যে কোনো নিরাপত্তা নাই। আসলে আমি চাই গ্রামগঞ্জে জানি এগুলো না হয়, যারা কমিটি বা খেলা ছাড়ে তাদেরকে বলবো অবশ্যই এই জিনিসগুলো আপনারা দেখবেন। কারণ একটা প্লেয়ার ঢাকা থেকে আসে, যদি গ্রামে এসে একটা খেলার জন্য যদি সে তার নিরাপত্তাহীনতার কারণে যদি কার কোনো ক্ষতি হয়ে যায়, তো এই দায়ভারটা কে নেবে? কারণ আমি এগুলো অনেক দেখছি যে ওই দর্শকরা যখন মারামারি হয় বা একটা প্লেয়ার মাঝখানে পড়ে, তাকে সেভ করা অনেক টাফ এবং কঠিন ব্যাপার হয়ে যায়। তো একটা মানুষের জীবনের রিস্ক নিয়ে এইগুলো করা ঠিক না। কারণ আপনারা যারা খেলা দেখতে আসেন অবশ্যই মন মানসিকতা আসবেন, হারার মন মানসিকতা নিয়ে আসবেন, জেতার মন মানসিকতা নিয়ে আসবে। কারণ প্রতিদিন কেউ জেতে না, কারণ আমরা রেগুলার খেলি, প্রতিদিন যে একজনকে জিতিয়ে দেবো তা না, হারতে হয় জিততে হয়। তবে আমি চাই দর্শকরা যে মাঠে খেলা দেখুক, শান্তশিষ্টভাবে খেলা তারা দেখে এবং রেফারির সিদ্ধান্ত তাদের মেনে নেয়, সেটা ভুল হোক আর সঠিক হোক, আমরা মাঠে যে জানিয়ে অগ্রিম কোনো বেদবি না করি। আমরা যতটুকু জানি গ্রামগঞ্জে ফুটবল খেলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। সেক্ষেত্রে যখন স্থানীয় পর্যায়ে খেলতে যান, দর্শকরা যখন ভ্যানে করে ভিড় করে, তারপরে হচ্ছে আপনাকে অনেক বেশি চিয়ার আপ করে বাজপাখি হিসেবে, তখন আপনার অনুভূতিটা কেমন থাকে? অবশ্যই ভালো, কারণ ওই টাইমটা আসলে কি বলবো, এই যেমন আমি লাস্ট সেমিফাইনাল খেলে আসলাম গাইবান্ধা সুন্দরগঞ্জ, ওই দিককার লোক আসলে মানে কি বলবো, অনেক মাটির মানুষ আর কি, যে সবাই এসে ছবি উঠতেছে, ভাই আপনার সাথে ছবি উঠবো, ভাই আপনি এই ভাইরাল গোলকিপার না মিলন কাশেম, এরকম একটা প্রশ্ন করতেছে, ও এসে ছবি উঠতেছে। এমনকি আমার লেডিস দর্শক এসে ছবি উঠতেছে, আমি কই আমাকে কেমনে চেনেন? কই দেখেন আপনি ফলোয়ার, আমি ঠিক আছে না, আমার তো ফলোয়ার অনেক। তো আসলে অনেক ভালো লাগে যে আমি কোথাও কোনো দিন ওই জায়গায় যাইও নাই। আমার কেরিয়ার এই ফুটবল কেরিয়ারে প্রায় 20-22 বছর ধরে ফুটবলের সাথে আছি, তো আমি ওদিকে কখনো যাই নাই, কিন্তু তারা আমাকে ফেসবুক দেখে চেনে। তো মাঠে ঢুকছি, আল্লাহর রহমতে এমন একটা খেলা হয়েছে, খেলার ভিতরেও সেভ করছি এবং 2টা টাইব্রেকার সেভ করে যাচ্ছি। পুরো মাঠটা যখন সবাই নিয়ে ঘুরাইছে কান্দে, বা এত ছবি উঠছে যা বলার মতন না।
তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে যে আসলে আমি এক জায়গায় যাই নাই, কিন্তু আমার তারা ফেসবুকে বা কারোর কাছে শুনছে যে আমাকে এক গোলকিপার আছে, ভাইরাল গোলকিপার, হ্যান দেন, কিন্তু কাজের সাথে যদি কথার মিল না থাকে, তারপর ওই মাঠে যে খেলছি, এই যে দর্শকরা যে একটা ভালোবাসা, হয়তো বা আমি এতদিন খেলবো না, যে এই জিনিসগুলো কিন্তু এখন বর্তমান ফেসবুকের যুগ, এগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে। কারণ আমিও চাই যে যারা নতুন আছো আমার মতো না, আমার চেয়ে আরও ভালো কিছু করো তোমরা, ঠিক আছে? কারণ এই এখন মনে করো আমরা যখন খেলতাম তখন কিন্তু এরকম ফেসবুক বা ইউটিউব এইরকম কোনো কিছু ছিল না যে টিভিতে খেলা দেখাইছে বা মোবাইলে খেলা দেখাইছে বা কী করে, আমরা কিন্তু মোবাইলের যুগে ছিলাম না, মোবাইলের যুগে আসলাম অনেক পর, ঠিক আছে? তো যারা এখন বর্তমান প্লেয়ার আছো, নতুন প্লেয়ার, তাদের জন্য একটা মেসেজ দিয়ে যাই, তোমরা যদি খেলোয়াড় হতে চাও অবশ্যই এই মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে, এবং বিশেষ করে রাত জায়গা যাবে না। তোমাদের প্লেয়ারদের জন্য অবশ্যই ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, এবং ভালো কিছু করবার গেলে অবশ্যই, যেমন ভালো একটা ছাত্র কিন্তু ভালো পড়াশোনা করলে সে কিন্তু অবশ্যই ক্লাসের টপ এবং প্লাস পায়, ঠিক আছে? তো ফুটবলটাও এরকম, পড়াশোনার পাশাপাশি অবশ্যই তোমরা খেলাধুলাকে ওইভাবেই নিও, যেভাবে করলে তুমি পড়াশোনায় ফার্স্ট হবা, খেলাধুলাও ফার্স্ট হবা। তো সবাই ভালো থাকো। আমরা আপনার কাছে আবারও জানতে চাইবো আপনার ফুটবল জীবনের শুরুটা কিভাবে ছিল, কোন মাঠ থেকে আপনার উঠে আসা? আমার ফুটবলটা শুরু হয়েছে আসলে আমার এক মামার জন্য, তার নাম হচ্ছে আবুল হাশেম আবু, নতুন ভাঙ্গাবাড়ি বাসা। উনি বর্তমান বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পরিচালক, নতুন পরিচালক সদস্য আর কি। শুরু হয়েছে আপনার সিরাজগঞ্জ রহমতগঞ্জ মাঠ থেকে। আমি যখন ছোট, যদিও আমার বাসা স্টেডিয়ামের পাশে, ওনার সাথে আমি ওই রহমতগঞ্জ মাঠে যাইতাম, খেলতাম না, জাস্ট যাইতাম, খেলাধুলা ভালো লাগতো। এই দেখতে দেখতে দেখা যাইত একটু বড় হয়েছি, আমার পা ছিল ছোট, ওনার বুট ছিল বড়, ওইটাই পরে এমনি নামছি, তাও আবার খেলার শেষে। পরে আস্তে আস্তে আমার মামা বুট কিনে দিল। আমি প্রথম জীবনে স্ট্রাইকার শুরু করছিলাম, জেপ কাপড়ে স্ট্রাইকারে খেলছি, অনূর্ধ্ব 14 যেটা। পরবর্তীতে এসে গোলকিপারে আর কি দাঁড়াইছি, দেখা গেছে যে এই একদিন সিনিয়র গোলকিপার একজন আসছে আর একজন আসে নাই, তো ওই যে গোলকিপার সিনিয়রটা আমাকে দাঁড় করাই দিছে। তারপর থেকে আমি যে গোলপোস্টে দাঁড়ালাম, আস্তে আস্তে ইনশাল্লাহ ফুটবল শুরু আর কি। আর আমাদের এখান থেকে আপনার খেলাটা আরও সামনের দিক নিয়ে গেছে সিরাজগঞ্জের সিনিয়র খেলোয়াড় ইমাম আহমেদ রতন ভাই, মাসুমপুর বাসা, তারপর খোকন ভাই, মাসুমপুর বাসা, কল্লোল ভাই আছে আমলাপাড়া, মালিক ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে, বাবু ভাই আছে, তারপর আরও অনেক সিনিয়র খেলোয়াড় আছে আমাদের এই খেলোয়াড় জীবনে। গোলকিপার সালাম বাহাদুর ভাই আছে, নাসির ভাই আছে, আর এক বড় ভাই আছে, সে থাকে এখন প্রবাসে, মোহাম্মদ স্বপন ভাই, আপনার কথা চেনেন। আমার বন্ধু রব্বানি আছে, ও এখন পোল্যান্ডে থাকে। অনেকেই, মানে সবাই আছে। কাসেম ভাই, আপনার আজকের এই বাজ পাখি হয়ে ওঠার গল্পটা কতটা সহজ ছিল? অনেক কঠিন ব্যাপার, কারণ আমি যখন ফুটবলটাকে নাথি দেই এই স্টেডিয়ামেই 2004 সালে, তখন হয় অনেক ছোট, খালি পায়ে আমরা 3টা বন্ধু আসছি খেলার জন্য। এই 3টা বন্ধু মিলে এই স্টেডিয়ামে খেলতাম। তখন ভালো লাগতো, কারণ তখন তো আর খেলার হবো কি না বা ওই ধরনের যাবো কি না বুঝতে পারি নাই, কিন্তু যেহেতু বাড়ির পাশে স্টেডিয়াম, প্রতিদিনে আসতাম, খেলা দেখতাম এরকম, কিন্তু ওরকম কোনো লবিং পাই নাই। যাক, আল্লাহর রহমতে বলছি তো কীভাবে খেলাটা শুরু করলাম। পরবর্তীতে আস্তে আস্তে যখন খেলোয়াড়ের জীবনে পা দিলাম, আসলে খেলোয়াড়ের জীবনটা আমি যে কষ্টটা সহ্য করছি বা যেভাবে কষ্ট করে প্লেয়ার হয়েছি, এখনকার প্লেয়ারটা এত কষ্ট করে প্লেয়ার হওয়া অনেক টাফ। ঢাকায় যে কষ্ট করে ঘুমাইছি, এই মশার কামড় খাইছি, কতবার এই ডেঙ্গু জ্বর কত কিছু হয়েছে যা বলার মতন না। আমি ঢাকায় 2বার অজ্ঞান পার্টি এতেও পড়ছিলাম, আমি নিখোঁজ ছিলাম 2-3 দিন, তারপরও ফুটবলকে ছাড়ি নাই। আসলে ঢাকায় আমি অনেক কষ্ট করছি, কারণ কষ্ট না করলে আপনি জীবনে কিছু পাবেন না। হয়তোবা এই আমি 20 সালের পর একটু সুখ পাইছি, ঢাকায় বড় বড় লিগ খেলছি বা এই খেলছি, কিন্তু আমি যখন এই আমার জুনিয়র লেভেলে ঢাকায় মুভ করি, অনেক কষ্ট করে আর কি ঢাকা পার করছি আর কি। মানে এই কষ্টগুলো এখনকার পোলাপান সহ্য করে পারবো কিনা জানি না, তবে
এখন ঢাকায় কোনো কষ্ট নাই ফুটবলে, এখন অনেক ইজি। আপনি একটা ভালো প্লেয়ার হলে আপনাকে এমনি ডেকে নেবে, থাকা খাওয়া সুবিধা অনেক ভালো। কিন্তু আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে সো টাফ ছিল, ভালো ভালো খেলোয়াড় ছিল, থাকা কষ্ট ছিল, খাওয়া কষ্ট ছিল, এবং মাঠের তো অবস্থা ভালোই ছিল না, মনে হচ্ছে রাস্তার ভিতরে আমরা প্র্যাকটিস করছি এরকম এক অবস্থা। আর এখন অনেক ভালো, এখন মাঠও ভালো, গ্রাউন্ডও ভালো, খাওয়া দাওয়া রেস্ট সবই ভালো। তো আমি চাই এখন যারা ফুটবল খেলোয়াড় হচ্ছে নতুন, তাদের প্রতি বলতে চাই যে অবশ্যই ফুটবল খেললে তুমি অনেক দূর যেতে পারবে, কিন্তু ফুটবল ওইভাবেই খেলতে হবে যেভাবে খেললে মানুষ অনেক দূর যেতে পারে। তো তোমাদের জন্য শুভকামনা হলো। আসলে গ্রাম পর্যায়ে যখন আমরা খেলি দেখা যায় যে কেউ ভ্যান, কেউ হুন্ডা, কেউ বটবডি যেটা বলে, বা ট্রাক, বাস, অনেক দূর দূর থেকে লোক আসে। যেমন টাঙ্গাইলে একটা টুর্নামেন্ট হয়, আপনার এই চ্যাম্পিয়ন হইতেছে 2 ভরি সোনা আর 1 ভরি সোনা। আর একটা টুর্নামেন্ট হয় আপনার একটা পালসার হুন্ডা, একটা ডিসকভারি হুন্ডা। তো এই খেলাগুলো যখন মানুষ দেখতে আসে, এই এমনও রেকর্ড আছে যে আগের দিন এসে মাঠে শুয়ে আসছে তারা, কই জায়গা পাবো না। তাহলে একটা টুর্নামেন্টে একটা মানুষ খেলা দেখবে, সে সকালে আসছে কিন্তু সেই খেলাটা ইজিলিভাবে দেখতে পারে। আগের দিন বাস বা হুন্ডা বা গাড়ি নিয়ে এসে ওই মাঠের কাছে শুয়ে থাকে যে আমরা ফুটবল খেলা দেখব। তাহলে মানুষ ফুটবলের প্রতি কত ভালোবাসা মানুষের প্রতি আছে, কারণ আমরা তো খেলি, আমরা কিন্তু বুঝি না যে আসলে ফুটবলটা যে আমরা খেলতেছি কতটুকু আমরা নিজে এনজয় করি। আমাদের সে বেশি এনজয় করে দর্শক, যে দেখা যায় তার বাড়ি পাবনা, খেলা সিরাজগঞ্জ, কিন্তু কে খেলতেছে, কাশেম খেলতেছে, বা যারা যাদের ভালোবাসে আর কি, তাদের খেলা দেখার জন্য চলে আসে অত দূর থেকে। তো আসলে এই গ্রাম পর্যায়ে যদি ফুটবলের টান যদি দর্শক থেকে না থাকতো, ফুটবল থাকতো না। আসলে আমরা কিন্তু গ্রামে বেশি ফুটবল খেলি, ঢাকায় খেললে দেখা যায় যে 3টে রেফারি, 2 টিমের প্লেয়ার আর কর্মকর্তা, আর কোনো দর্শক থাকে না। আর যখন গ্রাম পর্যায়ে যায় দেখা যায় আগের দিন আর রাত্রে এসে ওই জায়গায় দর্শকরা অপেক্ষা করে খেলা দেখার জন্য। অবশ্যই গ্রামের লোক খেলার প্রতি বেশি আকর্ষণ থাকে এবং খেলাকে বেশি ভালোবাসে। আসলে যখন আমরা মাঠে নামি একটা ভালো বল ধরছি, আমার সাইড থেকে যখন বলে বাস পাখি বা এই একটা প্লেয়ার একটা গোল করছে, অমক বলে এই অমক গোল করছে, মাঠের চারপাশে যখন একটা সাউন্ড আসে, ভিতরে মনে করেন একটা এমন একটা অনুভূতি কাজ করে যে আসলে জীবনে মনে এটাই সেরা অর্জন। এই যে দর্শক তালে দিতেছে, নাম ধরে বলতেছে যে অমক, তার লাস্ট প্রমাণ এই সিরাজগঞ্জ স্টেডিয়াম থানা কাপের ফাইনাল। আসলে এরকম দর্শক হয়েছিল যা বলার মতন না, ঠিক আছে। আসলে সিরাজগঞ্জ হোক বা 64 জেলায় হোক, যে মাঠে ফুটবল খেলা হোক, দর্শক হলেই ফুটবলের প্রাণ। আপনি দেখবেন যে কোনো মাঠে দর্শক না হলে খেলা কোনো প্রাণ নাই, কোনো মজা নাই। তো আমাদের এই মাঠটায় ইনশাল্লাহ যতগুলা খেলা হয়েছে এই যাবৎ, দর্শকের কোনো অভাব পড়ে নাই। তাহলে এই গ্রাম পর্যায়ে যদি এরকম এত দর্শক বা খেলাধুলায় যদি এই দর্শক না থাকতো, আপনার ফুটবলে কিন্তু কোনো কিছুই থাকতো না, ঠিক আছে না। তা ওই অনুভূতিটাও ভালো। আর আমরা চাই যে দর্শক যত বেশি হবে আমাদের প্লেয়ারদের জন্য ভালো, নিজেরা উৎসাহ পাবো, খেলে মজা পাবো। কারণ আমি যে একটা খেলা দেখাইতেছি, কাকে দেখাবো? এই প্লেসটা সারা বাংলাদেশেই যেন হয়, আমরা দোয়া করি, এবং অবশ্যই দর্শক মাঠে এসে খেলা দেখবে সবসময়। আজকে আমরা কথা বললাম সিরাজগঞ্জের গর্ব বাজপাখি নামে খ্যাত সিরাজগঞ্জের জেলা টিমের ক্যাপ্টেন গোলকিপার মিলন কাশেম ভাইয়ের সাথে। গঞ্জের কথা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমাদের পরবর্তী ভিডিওর জন্য গঞ্জের কথার পাশেই থাকুন।